আধুনিক যুগের ধনীদের তালিকায় আমরা প্রায়ই শুনি এলন মাস্ক, জেফ বারোস কিংবা বিল গেটসের নাম। কিন্তু যদি প্রশ্ন করা হয় পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ধনী মানুষ কে ছিলেন, ইতিহাসে এমন একজন মানুষ আছেন যিনি এত স্বর্ণ বিলিয়েছেন যে একটি দেশের অর্থনীতি ভেঙে পড়েছিল, আর সেই প্রভাব টিকেছিল পুরো 1 দশক। কে ছিলেন তিনি? হ্যাঁ, তিনি হলেন পশ্চিম আফ্রিকার মালি সাম্রাজ্যের সম্রাট মানসা মূসা। অজস্র স্বর্ণ, বিশাল সাম্রাজ্য আর দানবীর এক রাজার গল্পটি জানবো দিনের দিশারির এই পর্বে। ভিডিওতে জানবো কিভাবে তিনি রাজা হলেন, কেমন ছিল তার বিখ্যাত হজ যাত্রা, আর কিভাবে তার শাসন আমল মালি সাম্রাজ্যকে নিয়ে গিয়েছিল স্বর্ণযুগে। মানসা মূসার সাম্রাজ্য এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে 1 বছর সময় লেগে যায়। বলা হয় ইসলাম ধর্মের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রিয় মুয়াজ্জিন হাসবি যুবক বিলালের বংশধরদের একজন মালিতে আসেন এবং সে সময় ইসলাম ধর্ম প্রচার করেন। পরবর্তীকালে মুসলমানরা এ অঞ্চল শাসন কায়েম করেন। একাদশ থেকে সপ্তদশ শতাব্দীতে বেলালের উত্তরসূরিরা সেখানে মুসলিম রাজবংশ প্রতিষ্ঠা করে মালিকে সাম্রাজ্যের রূপ প্রদান করেন বলে ঐতিহাসিকরা মনে করেন। একটি উল্লেখযোগ্য অংশ মৌখিক কাহিনীর মাধ্যমে টিকে গেছে। সাম্রাজ্যের ভৌগোলিক বিবরণ দিয়েছেন আল ইদ্রিসি। বিলালের পরবর্তী বংশধরদের সৃষ্টি কিয়াতা রাজবংশ। এ বংশের নবম সম্রাট মানসা মূসার খ্যাতি সবচেয়ে বেশি ছাড়িয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর, যখন ব্যক্তিগত সম্পদের মূল্যায়নের প্রতিযোগিতা হয়। বিশেষ করে কয়েক দশক ধরে ফোর্বস ম্যাগাজিন শ্রেষ্ঠ ধনীদের তালিকা প্রকাশ করতে শুরু করে। বিভিন্ন সময় ইলন মাস্ক, বিল গেটস, বার্নার্ড আর্নো, কার্লোস স্লিম, জেফ বারোস ও অন্য অনেকের নাম একালের শীর্ষ ধনীর তালিকায় উঠে আসে। কিন্তু যখন সর্বকালের সর্বশ্রেষ্ঠ ধনীর নাম উচ্চারণ করতে হয় তখন সকলকে ডিঙিয়ে চলে আসে মানসা মূসার নাম। মজার ব্যাপার হচ্ছে মূসা রাজপুত্র ছিলেন না, এমনকি রাজদৌহিত্রও নন, তবে তিনি রাজ পরিবারেরই সদস্য। অভ্যুত্থান ঘটিয়েই যা ষড়যন্ত্র করে পিছনের দরজা দিয়ে ক্ষমতাসীন হয়ে ওঠেননি। কিন্তু তিনি কেমন করে ক্ষমতা পেলেন এবং মানসা রাজা বা সম্রাট হলেন সে কাহিনী শুনিয়েছেন মিশরের গভর্নরকে। হজ পালনের উদ্দেশ্যে মক্কার পথে তিনি 1324 সালে প্রায় 3 মাস কায়রোতে অবস্থান করেন। তখন যে অঞ্চলে সাময়িক নিবাস স্থাপন করেছিলেন সেখানকার গভর্নর আবু আল হাসান আলী ইবনে আমির হাজিবের সঙ্গে বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ হন। মূসা তাকে মালির ক্ষমতারোহণের যে কাহিনী শুনিয়েছিলেন ইবনে আমির হাজিব মূসার বয়ানে সেই বর্ণনা দিয়েছেন। আমরা এমন একটি পরিবারের সদস্য যেখানে রাজস্ব উত্তরাধিকার সূত্রে প্রাপ্য। আমার আগে যিনি রাজা ছিলেন দ্বিতীয় আবু বকর, তিনি এটা বিশ্বাস করতেন না যে আটলান্টিক মহাসাগরের দূরতম প্রান্ত আবিষ্কার করা সম্ভব। সুতরাং তিনি 200 জাহাজ ভর্তি মানুষ, প্রচুর সোনাদানা, খাবার ও পানি দিয়ে তাদের যাত্রা করতে নির্দেশ করলেন। যতক্ষণ না তোমরা শেষ প্রান্তে পৌঁছাতে পারছো এবং তোমাদের পানি শেষ হয়ে এসেছে তার আগে তোমরা ফিরতে পারবে না। কয়েক বছর চলার মতো খাবার ও পানীয় দেওয়া হয়েছিল। বহু সময় অতিবাহিত হলেও কারো ফেরার নাম নেই। কেবল একটি জাহাজ ফিরে এলে জাহাজের ক্যাপ্টেন আবু বকরকে বললেন, হে সুলতান, বহুদিন জাহাজ চালানোর পর আমার জাহাজগুলো যখন এক এক করে খোলা সমুদ্রে পড়লো, তীব্র স্রোতে তারা যেখানে গিয়ে পৌঁছালো সেখান থেকে আর ফিরতে পারলো না। তাদের কি হয়েছে আমার জানা নেই। আমি ছিলাম সবার শেষে। খোলা সমুদ্রে পড়ার আগেই আমি জাহাজ ঘুরিয়ে ফেরার পথ ধরি। কিন্তু সুলতান তার কোনো কথা বিশ্বাস করলেন না। তারপর তিনি নিজেই 2000 জাহাজ নিয়ে রওনা হলেন। 1000 জাহাজ অভিযাত্রীর জন্য আর 1000 জাহাজ খাবার ও পানীয়র জন্য। যাওয়ার সময় তিনি আমাকে তার পক্ষে শাসন করার দায়িত্ব দিয়ে আটলান্টিকে জাহাজ বাসালেন। তার সঙ্গে আমার সেটাই শেষ দেখা। কাজেই আমি আমার নিজের অধিকার বলেই রাজা হয়েছি। এই কথোপকথন রেকর্ড করেছিলেন ঐতিহাসিক আল অমারি। মূসার ও দ্বিতীয় আবু বকরের দাদা আপন 2 ভাই, তবে আবু বকরের দাদা রাজা হয়েছিলেন, তার বাবাও। এই বর্ণনা নিয়ে কিংবা বর্ণনাটি আরবি থেকে সঠিকভাবে অনুদিত হয়েছে কিনা এ নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ আছে। ভিন্ন মতলম্বীরা বলেছেন মানসা মূসার পূর্বসূরি মুহাম্মদ ইবনে কু, সুতরাং আটলান্টিকের সফরটি তারাই হওয়ার কথা। আর 2000 জাহাজ এবং তাদের হারিয়ে যাওয়াও প্রশ্নের উদ্রেক করে। তবে নতুন পৃথিবীর খুঁজে কলম্বাস অভিযানের আগেই মালির সুলতানের এ ব্যর্থ অভিযাত্রা হয়েছিল। মূসা ক্ষমতা গ্রহণ করলেন 1312 সালে। চতুর্দশ শতাব্দীর গোড়ার দিকে ইউরোপ যখন বেঁচে থাকার সংগ্রাম করছে সে সময় আফ্রিকার কোনো রাজত্ব সমৃদ্ধির
দিকে এগোচ্ছে। পশ্চিম আফ্রিকার মালির সমৃদ্ধ লক্ষণীয়। মানসা মুসা দেশে সুশাসন প্রতিষ্ঠা করলেন আর একটার পর একটা সাহসী পদক্ষেপ নিয়ে তার রাষ্ট্র সীমানা বৃদ্ধি করলেন। এ সময় তার সাম্রাজ্যের দৈর্ঘ্য 2000 মাইল ছাড়িয়ে যায়। তার সময়ে মালির সাম্রাজ্য আজকের মৌরতানিয়া, সেনেগাল, গাম্বিয়া, গিনি, বার্কিনা ফাসো, মালি, নাইজার, নাইজেরিয়া ও চাদ অন্তর্ভুক্ত ছিল। 1324 সালে 4000 মাইল পথ পাড়ি দিয়ে যখন ইসলামের 5 স্তম্ভের একটি হজ পালন করতে বেরোলেন, তখনই কেবল দূর দূরান্তের মানুষ জানতে পারে মালি কতটা সমৃদ্ধ রাষ্ট্র এবং মানসা মুসা কত বৃত্তশালী ও কেমন অবিশ্বাস্য এক দানবীর। ডেভিড শামস তার মক্কা গমন ও প্রত্যাবর্তন নিয়ে লিখেছেন দ্য লায়ন অব মালি, দ্য হজ অব মানসা মুসা। 25 বছর রাজত্ব করার পর 1337 সালে তিনি মৃত্যুবরণ করেন এবং তার পুত্র মাগান সাম্রাজ্যের অধীশ্বর হন। 1326 সালে মানসা মুসার মক্কা গমনের উদ্দেশ্যে পশ্চিম আফ্রিকা থেকে পূর্ব দিকে মক্কার উদ্দেশ্যে যখন তিনি যাত্রা শুরু করেন, তখন তার সফর সঙ্গী 60,000 সভাসদ ও পরিচারক প্রত্যেকের দামি পোশাক পরিহিত ছিল। 80টি উটের প্রতিটির উপর 300 পাউন্ড ওজনের স্বর্ণের বোঝা ছিল। প্রতি শুক্রবার যেখানে তার কাফেলা থামত, সেখানেই একটি মসজিদ নির্মাণে যাবতীয় আয়োজন তিনি করেছেন। তিনি যে পথে গিয়েছেন তার উদারতার দান সবাই পেয়েছেন। যাত্রাপথের স্মৃতি সবচেয়ে বেশি ধারণ করে আছে কায়রো। তার দান ও ব্যয় দুই অতুলনীয়। কায়রোর যে দরিদ্রজন তার বহরের কাছাকাছি আসতে পেরেছে তার ভাগ্যই বদলে গিয়েছে। তিনি এত বেশি পরিমাণ স্বর্ণ দান করেছেন যে এতে আকস্মিকভাবে কায়রোতে মুদ্রা ও স্বর্ণের চালান এত বেশি বেড়ে যায় যে অল্প দিনের মধ্যে সেখানে মুদ্রাস্ফীতি দেখা দেয়। দ্রব্যমূল্য হুহু করে বেড়ে যায়। কায়রোর বাজার অস্থিতিশীল হয়ে ওঠে। ফলে মানসা মুসার সফরের সুফল যারা বুক করেননি, সেই দরিদ্রতা তার অজ্ঞাতে তারই কারণে আরো দরিদ্র হয়ে ওঠে। মুসার এ সফরের ফলে সৃষ্ট মুদ্রাস্ফীতি কাটিয়ে উঠতে মিশরের 1 দশকের বেশি সময় লেগে যায়। পৃথিবীর অর্থনৈতিক ইতিহাসে কোনো একজন ব্যক্তির সৎ উদ্দেশ্যে প্রণোদিত ব্যয় আর্থিক বাজারে ও পণ্য বাজারে এমন দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারেনি। মানসা মুসা মক্কা নগরীতে হজ পালন করেন। পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি হলেও ইসলামের শিক্ষা অনুযায়ী সাধারণ মানুষের কাতারে দাঁড়িয়ে প্রার্থনা করেন। ইউরোপ যখন দুর্ভিক্ষ পীড়িত, গণযুদ্ধে জর্জরিত, সে সময় তুলনামূলকভাবে অনেক কম শিক্ষিত অনাধুনিক ইউরোপীয় বিচারে একটি আফ্রিকার দেশকে তিনি স্থিতিশীল রেখে ব্যবসা বাণিজ্য সমৃদ্ধির দিকে পরিচালনা করতে পেরেছেন। যেখানে মানসা মুসার পূর্বপুরুষ হাসবিকৃত দাস হযরত বেলাল দাসমুক্ত হয়েছিলেন, সেখানে তার আমলে জমজমাট দাস ব্যবসা একেলের বিচারে অবশ্যই গ্রহণযোগ্য নয়। তার ব্যক্তিগত অধিকারে 12,000 দাস ছিল। তিনি যখন মক্কা গমন করেন তখন তার সামনে ছিল 500 সুবর্ণ পোশাক পরিহিত কৃতদাস। তাদের হাতে ছিল স্বর্ণ। মুসার দাসরা উত্তম জীবনযাপন করলেও মালির বন্দর থেকে বিকৃত দাসদের দুর্বিষহ জীবন সম্ভবত তিনি বিবেচনায় আনেননি। পৃথিবীর সামরিক ইতিহাস মানসা মুসাকে অসাধারণ একজন সামরিক নেতা ও সমর কৌশল বিবেচনা করে। 10,000 অশ্বারোহী সৈন্য সহ তার বাহিনীর সদস্য সংখ্যা ছিল 1 লাখ। মানসা মুসা ক্ষমতাসীন হয়ে মালি সাম্রাজ্যের মর্যাদা বাড়িয়ে দেন। পৃথিবীর অর্ধেক যখন আর্থিক বিপর্যয়ে, তখন মানসা মুসার রাজত্বে পৃথিবীর সবচেয়ে বেশি স্বর্ণ উৎপাদন হতো। তাছাড়া লবণ উৎপাদনের খ্যাতি আগে থেকেই ছিল। তার সঙ্গে যোগ হয় দাস ব্যবসার কমিশন। সব মিলিয়ে সে সময় মালির মতো আর্থিক স্বাচ্ছন্দ্য কোনো দেশেই ছিল না। মালির সমৃদ্ধিতে তার ব্যক্তিগত বাণিজ্য জোয়ার আসে। তিনি বিলুপ সম্পদের মালিক হন। 20 শতকের শেষে তার সম্পদের অর্থমূল্য ধরা হয়েছে $400 বিলিয়ন। সব মিলিয়ে 800 বছর ধরেই শীর্ষস্থানে রয়েছেন কৃষ্ণবর্ণ মুসলমান রাজা মানসা মুসা। মালির স্বর্ণযুগের শাসক মানসা মুসার হজ কাফেলার সাথে তুলনীয় কোনো কাফেলা পৃথিবীতে আর দেখা যায়নি। 7 জন আল্লাহওয়ালা যুবক যারা মূর্তি পূজক রাজার হাত থেকে বাঁচতে একটি গুহায় আশ্রয় নিয়েছিলেন ও এক ঘুমে কাটিয়েছিলেন 309 বছর। অতঃপর জাগ্রত হয়ে তারা যা দেখলেন জানতে চাইলে আমাদের এই ভিডিওটি দেখতে পারেন। নিয়মিত ভিডিও পেতে দিনের দিশায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন।